আরজি করের ওই মেয়েটির সঙ্গে নৃশংস অত্যাচার এবং তাকে মেরে ফেলার পরে যে উত্তাল বাংলা, আর ঠিক তারই মাঝে এই 17 তারিখ ঘটে গেল আরেকটা নৃশংস যৌন অত্যাচারের ঘটনা। অ্যাঞ্জেল নিউজ দুনিয়া একটা নিউজ পোর্টাল, সেখানে লিখছে 17 তারিখ আরজি কর কাণ্ডের মাঝেই মাথায় বন্দুক ঠেকিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠল বোলপুরে। পরে যৌনাঙ্গে বন্দুকের নল ঢুকিয়ে নৃশংস অত্যাচার করা হয় বলে অভিযোগ। এই মর্মে হাসপাতাল থেকে সটাং বোলপুর থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করলেন নির্যাতিতা। অভিযুক্ত ফিরোজ খাঁ বোলপুর থানার বাহিরি পাঁচখোয়া গ্রাম পঞ্চায়েতের করিমপুরের বাসিন্দা। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক ছাত্রীকে ধর্ষণ করে খুনের ঘটনায় গোটা রাজ্য ও দেশ তোলপাড়। দিকে দিকে চলছে বিক্ষোভ, প্রতিরোধ, অবরোধ। সুপ্রিম কোর্ট এই ঘটনায় ইতিমধ্যেই একগুচ্ছ পর্যবেক্ষণ এবং নির্দেশ দিয়েছেন। এই ঘটনার মাঝেই বোলপুরে নৃশংসভাবে ধর্ষণের ঘটনা ঘটল। মাথায় বন্দুক ঠেকিয়ে ভয় দেখিয়ে গৃহবধূকে গোয়াল ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়, এমনকি যৌনাঙ্গে বন্দুকের নল ঢুকিয়ে নির্যাতন করা হয়। ঘটনাটি ঘটেছে 17ই আগস্ট। ঘটনার পর থেকেই বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি ছিলেন নির্যাতিতা। হাসপাতাল থেকে সটাং বোলপুর থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। অভিযুক্তের নাম ফিরোজ খাঁ, বাড়ি বোলপুরের বাহিরি পাঁচখোয়া গ্রাম পঞ্চায়েতের করিমপুর গ্রাম এলাকায় তৃণমূল নেতা হিসেবে পরিচিত এই অভিযোগ ফিরোজ। নির্যাতিতার অভিযোগ দীর্ঘদিন ধরেই এই ফিরোজ খাঁ সম্পর্ক রাখার জন্য হুমকি দিত। গত শনিবার দুপুরে রাস্তায় একা পেয়ে মাথায় বন্দুক ঠেকিয়ে গোয়াল ঘরে তুলে নিয়ে যায়। সঙ্গে তার 4 বছরের পুত্র সন্তান ছিল। তাকে বস্তায় ভরে দেয় ফিরোজ, পরে ধর্ষণ করে, এমনকি যৌনাঙ্গে বন্দুকের নল ঢুকিয়ে নির্মমভাবে অত্যাচার করে। ঘটনার পর মান বাঁচাতে আত্মহত্যার চেষ্টা করেন নির্যাতিতা। প্রসঙ্গত, আরজি কর কাণ্ডের মাঝে আরও এক নৃশংস ধর্ষণের ঘটনায় ঘুম ছুটেছে পুলিশের। ইতিমধ্যেই নির্যাতিতা ও তার স্বামীর বয়ান রেকর্ড করা শুরু করেছে পুলিশ। পাশাপাশি অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। নির্যাতিতার স্বামী বলেন, এই ফিরোজ এলাকায় বন্দুক নিয়ে ঘোরে, আমাকে ভয় দেখায়, আমার স্ত্রীকে ধর্ষণ করেছে বন্দুক দেখিয়ে। এতদিন আমার স্ত্রী হাসপাতালে ভর্তি ছিল, আজ অভিযোগ করলাম থানায়। এর পরের ঘটনা বলি। সৌভাগ্যক্রমে বস্তায় ভরা হলেও বোধহয় একটু ফাঁক ছিল, তাই বাচ্চাটা বেঁচে গেছে। আর পুলিশ ওই ফিরোজ খাঁ তৃণমূল কংগ্রেসের লিডার এলাকার, তাকে গ্রেপ্তার করেছে। এবং এই গ্রেপ্তার করতে গিয়ে ফিরোজকে গ্রেপ্তার করতে গিয়ে পুলিশকে ফিরোজের বিশাল যে বাহিনী, সেই বাহিনীর প্রতিরোধের সম্মুখীন হতে হয়েছিল। তারপরেও এখন যেহেতু সারা দেশ উত্তাল, তাই পুলিশ ফিরোজকে গ্রেপ্তার করে। আজকে আমি প্রশ্ন করতে চাই, মুসলমানরা কি করে হিন্দু মেয়েদেরকে ধর্ষণ করতে সাহস পায়? আচ্ছা বলুন তো, এই বাংলার বুকে কোথাও শোনেন, কাগজে দেখেন বা কোনো পোর্টালে পড়েন যে কোনো হিন্দু ছেলে কোনো মুসলমান মেয়েকে ধর্ষণ করছে, মেরে ফেলছে, তার 4 বছরের ছেলেকে বস্তায় ভরছে? না। একটা ঘটনা ঘটেছিল বামফ্রন্টের আমলে। এক পুলিশ অফিসার, এক পুলিশ, সে মদ খেয়ে, একজন আদিবাসী পুলিশ রাত্রিবেলা মদ খেয়ে পাশের ঝুপড়ি থেকে একটা মেয়েকে টেনে এনেছিল, এনে তাকে ধর্ষণ করেছিল। ঘটনাচক্রে সেই মেয়েটি ছিল, এই কলকাতার ঘটনাচক্রে মেয়েটি ছিল একটি মুসলিম মেয়ে। 90-এর দশকে সারা বাংলা উত্তাল হয়েছিল এবং বুদ্ধবাবু তাকে ধামাচাপা দেওয়ার জন্য তাকে ওই যাদবপুর ইউনিভার্সিটিতে তাকে একটা চাকরি পাইয়ে দেন। এইভাবে এই ঘটনাটা ধামাচাপায় পড়েছিল।
আর এই বাংলার বুকে, পশ্চিমবঙ্গের বুকে দেশভাগের পরে ওই গ্রামের দিকে যে হতভাগ্য দুর্ভাগ্য যাদের, যে পশ্চিমবঙ্গীয় মানুষগুলো এখনো কিছু অল্প মানুষ বেঁচে আছে, যাদের ওই সামান্য জমির উপর ভিত্তি করে যাদেরকে হতদরিদ্র জীবনযাপন করতে হয়, যাদেরকে লেখাপড়া করা শেখার জন্য সেখানে ঠিক মতো পরিকাঠামো নেই, কোনো রকম সুযোগ সুবিধা নেই, এই অসহায় গুটি কয়েক যে পশ্চিমবঙ্গের মানুষ এখনো গ্রামাঞ্চলে কিছু জমি নিয়ে তারা চাষবাস করে বেঁচে আছে, সেই মানুষগুলোর ওপর এই পশ্চিমবঙ্গের বুকে এই যে মুসলমানদের সংগঠিত বাহিনী, জিহাদিদের বাহিনী, তারা নিয়মিত তাদের বাড়ির গৃহবধূদের মার করবেন, মেয়েদেরকে করে না, গৃহবধূদের করে। তার কারণ গৃহবধূদের ধর্ষণ করলে সেটাকে ধর্ষণের কেস হিসেবে প্রমাণ করা একটু মুশকিল হয়, যেহেতু তার স্বামীর সঙ্গে তার সম্পর্ক থাকে। যেভাবে শাহজাহানের বাহিনী ওই দক্ষিণ চব্বিশ পরগনায় শাহজাহানের বাহিনী যেভাবে ওই গ্রামের মেয়েগুলোকে তুলে এনে ধর্ষণ করতো এবং গৃহবধূগুলোকে, ঠিক সেই রকমভাবেই এই ফিরোজ এবং তার দলবল এই বীরভূমের বুকে শুধু কেন, এই বাংলার পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় গ্রামাঞ্চলে যে পশ্চিমবঙ্গীয় হতদরিদ্র অর্ধশিক্ষিত যে মানুষগুলো সংগ্রাম করে এখনো বেঁচে আছে, তাদের বাড়ির গৃহবধূগুলোকে এইভাবে দিনের পর দিন তারা ধর্ষণ করছে। এবং তারা কি করে, যখন যে পার্টি ক্ষমতায় থাকে তারা সেই পার্টির তারা শক্তিশালী স্ট্যান্ড হয়ে দাঁড়ায় এবং ভোটে তাদের হয়ে কাজ করে, এবং এরা তার জন্য অনুপ্রেরণাও পায়। আসলে এদের আসল উদ্দেশ্য হচ্ছে হিন্দু নারীদের ধর্ষণ করা। যেরকম বাংলাদেশের ঢাকা ইউনিভার্সিটির সেই বাংলা বিভাগের যে প্রধান ছিলেন, সেই 90-এর দশকে, 80-র দশকে, 90-এর দশকে তিনি গ্রন্থ লিখে গেছিলেন, যেখানে পারিবে হিন্দু মেয়েদের ওই জমির মধ্যে কচি ঘাসগুলোর মধ্যে তোমার লাঙলের ফলাটাকে জোর করে ঢুকিয়ে দেবে। এটাই হচ্ছে তাদের অনুপ্রেরণা। এই বইটা সমস্ত জায়গায় সমস্ত মুসলমানদের যুবকদের পড়ানো হয় তাদের উত্তেজিত করবার জন্য, হিন্দু মেয়েদেরকে ধর্ষণ করবার জন্য। এবং গ্রামের দিকে দিনের পর দিন এই ঘটনা ঘটে যাচ্ছে। 80-90-এর দশকে কি হতো, এখনো হয় হয়তো, গ্রামের দিকে যে অল্প সংখ্যক হিন্দু বাস করছে তাদের বাড়ির মেয়েগুলোকে তুলে নিয়ে গিয়ে বাংলাদেশি ডাকাতরা তুলে নিয়ে যেত এবং তাদের আর কোনো খোঁজ পাওয়া যেত না। সে খবর একটা সময় বর্তমান কাগজে, এখনকার জিহাদি বর্তমান নয়, পুরনো দিনের বরুণ সেনগুপ্তের বর্তমান কাগজে বেরিয়েছিল, এবং তা গ্রামের লোক বলছে এই ধরনের ঘটনা প্রায় ঘটে, কিন্তু পুলিশ কোনো হস্তক্ষেপ করে না। কেন? বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল এক হোক, এক হোক, এক হোক, এক হোক। আমাকে আপনারা ভুল বুঝবেন না। আজকে আরজি করের ঘটনা নিয়ে সারা দেশ উত্তাল, সারা বাংলা উত্তাল। আজকে মোহনবাগান, ইস্ট বেঙ্গল, সমস্ত আর্টিস্ট, সমস্ত স্তরের মানুষ আজকে এর বিরুদ্ধে ফেটে পড়েছে। আচ্ছা বলুন তো, জাস্টিস ফর বোলপুর, জাস্টিস ফর ওই গৃহবধূ, জাস্টিস ফর ওই বাচ্চাটা, 4 বছরের বাচ্চাটা যাকে বস্তায় ভরে রেখেছিল, তার জন্য কোনো জাস্টিস দেখা যাচ্ছে না। কারণ এটা হচ্ছে সমাজের বৈষম্য। কলকাতার বুকে কোনো এলিট পরিবারের মেয়ের সঙ্গে যদি এই ঘটনা ঘটে তাহলে সেটা নিয়ে উত্তাল হবে এবং হওয়া উচিত, কিন্তু গ্রামের গরিব ঘরের হতদরিদ্র গ্রামীণ গুর্দগুলো মেয়েদের যে এইভাবে ধর্ষণ করা হচ্ছে দিনের পর দিন এবং করছে এই মুসলমান ছেলেরা, তার বিরুদ্ধে তো কোনো জাস্টিস এই শহরের বুকে এই এলিট সমাজ বের করছে না। কেন করছে না? কেন হবে না? গরিব বলে কি তাজা মানুষ নয়? গরিব বলে কি তারা মুসলমান ছেলেদের হাতে ধর্ষিত হওয়ার জন্যই তাদের জন্ম হয়েছে? যখন একটা গ্রামের দিকে এ দেশীয় বাড়িতে একটা গ্রামের মেয়ের জন্ম হয়,
তখন সেখানে মুসলমান পাড়ায় উত্তাল হয়ে ওঠে আনন্দে যে এই আর একটা ধর্ষণের জন্য তৈরি হচ্ছে। যেরকম আমাকে মারিবে যে গোকুলে বাড়িছে সে, সেরকম এই মেয়েটা বড় হচ্ছে আমাদের হাতে ধর্ষিত হওয়ার জন্য। কেন বাংলার বুকে, পশ্চিমবঙ্গের বুকে এই বৈষম্য হবে? কেন গ্রামের দিকে দিনের পর দিন এই মুসলিম বাহিনীগুলো বিভিন্ন পার্টির পতাকা তলে থেকে যে হিন্দু ঘরের মেয়েগুলো বউগুলোকে ধর্ষণ করে চলেছে, কেন তার বিচার হবে না? কেন ওই ছেলেটার যৌনাঙ্গ কেটে নিয়ে তাকে ওইটা ভাজা করে তাকে খাওয়ানো হবে না? কেন তাকে শুয়োরের মাংস খাইয়ে তার যে জান্নাতে যাবার তার যে প্রোগ্রাম, কেন হিন্দু নারীকে ধর্ষণ করতে পারবে? তোমার জান্নাতের রাস্তা পরিষ্কার। এইভাবেই তাদেরকে উদ্বুদ্ধ করা হয়েছে, এইভাবেই তাদেরকে অনুপ্রাণিত করা হয়েছে। তাই তাদেরকে তার ওই যৌনাঙ্গ কেটে নিয়ে ভাজা করে তাকে খাওয়াতে হবে এবং এক বাটি শুয়োরের মাংস খাওয়াতে হবে, যাতে তার ওই তথাকথিত জান্নাতে যাওয়ার রাস্তা বন্ধ হয়। এটাই তো তাদের অনুপ্রেরণার জায়গা। তারা তো দিনের পর দিন বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে, কোথায় ওই হিন্দু মেয়েদের পাবো এবং তাকে ধর্ষণ করে আমার জান্নাতের রাস্তা আমি ক্লিয়ার করব। এই বাংলার বুকে প্রতিনিয়ত এই ঘটনা ঘটে যাচ্ছে। কেন? তারা জানে কোনো কাগজে এগুলো দেবে না, কোনো কাগজে, খবরের কাগজের হিম্মত নেই এ খবর দেবার। কারণ তাদের তো পাচেটে চলতে হয়, প্রতিদিন পাচেটে চলতে হয়। কাজে এই 5-8টা কাগজের দল কোনোদিনই এই সব খবর দিতে সাহস পাবে না। দু একটা টিভি চ্যানেলে একটু হয়তো 2 মিনিট খবরের কারে দেখায়, আর কিছু কিছু ওই নিউজ পোর্টাল বা ইউটিউবের মাধ্যমে এই খবরগুলো ছড়িয়ে পড়ে বলে এগুলোকে দাবিয়ে দাও, এইগুলোকে দাবিয়ে দাও, এইগুলো হচ্ছে শয়তান, এইগুলো ঘুরে বেড়াচ্ছে কোথায় এই ধরনের ঘটনা ঘটছে সেইগুলোকে মানুষকে অবহিত করার জন্য। আমার শুধু মনে হচ্ছে যে এই বৈষম্য কেন ঘটবে? আজকিকর নিয়ে যদি সারা বাংলা উত্তাল হতে পারে, তাহলে বোলপুরের এই মেয়েটিকে নিয়ে কেন উত্তাল হবে না? তাকে কি না করেছে? দিনের পর দিন তাকে এই ফিরোজ তাকে নোংরা কথা বলে গেছে, প্রপোজাল দিয়ে গেছে। সে যখন রাজি হয়নি, তাকে সে রাস্তায় একা ছিল, তুলে নিয়ে গিয়ে গোয়াল ঘরে নিয়ে গেছে। মেয়ে বাচ্চাটাকে বস্তায় ভরেছে, ভরে তাকে ধর্ষণ করেছে, তার যৌনাঙ্গে বন্দুকের নল ঢুকিয়ে দিয়েছে। পরে মেয়েটি আত্মহত্যার চেষ্টা করেছিল। বলুন তো, ঘটনা সৌভাগ্যক্রমে সে মরেনি। এই যে ঘটনা, এই যে নৃশংস ঘটনা, এই ঘটনা কি আরজি কলেজের ঘটনার থেকে কোনো অংশে কম? এ গরিব মেয়ে বলে, গরিব ঘরের মেয়ে বলে, এই পশ্চিমবঙ্গীয় অর্থ শিক্ষিত গরিব ঘরের একটি গৃহবধূ বলে সে কি বিচার পাবে না? তাকে নিয়ে কি কোনো জাস্টিস ফর বোলপুর হবে না? বলুন তো, আপনার বিবেক কি বলে? গরিব ঘরের মেয়েদের, গরিব ঘরের মানুষের কি বাঁচার কোনো অধিকার নেই? তারা কি মুসলিম ছেলেদের ধর্ষণের হাতিয়ার হিসেবে শুধু ব্যবহার হবে? যখনই মুসলমান ছেলেদের যৌনাঙ্গ ফুলে উঠবে, তখনই কোনো হিন্দু ঘরের বউকে তারা টেনে নিয়ে চলে যাবে এবং তাদের সেই অপকর্ম তারা করবে। ও ইস্ট বেঙ্গল মোহনবাগান, ওই রাতের বেলা দখল নেয়া মা বোনেরা, তোমরা কি ওই বোলপুরের ওই হতদরিদ্র গৃহবধূর জন্য তোমরা রাস্তায় নামবে না? আমি এই 75 বছরের এক বৃদ্ধ আমি বলছি, তোমরা যদি রাস্তায় নামো, আমি সবার আগে তোমাদের সামনে থাকবো। যদি অ্যারেস্ট হতে হয় বা ওই 5-8টা পুলিশের লাঠির বাড়ি খেতে হয়, সবার আগে আমি আমার মাথা পেতে দেবো। তোমরা যদি এই আয়োজন করতে পারো, আমি তোমাদের সঙ্গে থাকবো। আমি আমার ফোন নাম্বার বলে দিচ্ছি, 9477329901। আমি সর্বাগ্রে তোমাদের সঙ্গে থাকবো। তাই বোলপুরের এই গরিব ঘরের গৃহবধূটার জন্য আর ওই 4 বছরের বাচ্চাটার জন্য তোমরা জাস্টিস ফর বোলপুর বলে তোমরা রাস্তায় নামো। আমি তোমাদের সঙ্গে আছি। আর যদি সেটা না নামো, তাহলে বুঝতে হবে যে সমাজের গরিব মানুষের কথা আমরা সিনেমায় বলি, আমরা বইপত্রে বলি, আমরা নিজেদের মধ্যে টেবিল টক করি,
আসলে বাস্তবে গরিব ঘরের মেয়েদের জন্য, গরিব ঘরের মানুষের জন্য আমাদের কোনো সিম্প্যাথি নেই। আমরা শুধু চলতি হাওয়ায় ভেসে যেতে চাই।